দর্শক, আমার সাথে আছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং ভীষণ গুণী একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক শাহরিয়ার আলম মার্সেল। তার সাথে আমরা একটু কথা বলবো। এই সামনে ঈদ আসছে, ঈদ নিয়ে তার কাজ এবং একই সাথে এখন তিনি কী করছেন সেই সব বিষয় সম্পর্কে জানবো। সামনে ঈদ তো আসছেই, আর এছাড়াও আমরা গতানুগতিক পেছনের দিকেও যদি তাকাই, আপনি খুবই কম বয়সে অনেক বেশি গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন। একেবারে যদি বলি একটু যারা সিনিয়র বা আমরা লেজেন্ড শিল্পী মনে করি, তাদের জায়গা থেকে শুরু করে এখন যারা কাজ করছে একজন তরুণ শিল্পী, সবার সাথেই কাজ করছেন। তো এই বয়সে যে এত এত গুণী মানুষের সাথে কাজ করছেন, তাদের সাথে যে একটা সামঞ্জস্য রেখে চলাটা মনস্তাত্ত্বিক জায়গা থেকেও, এইটার টেকনিকটা আসলে কি, কিভাবে আপনি পালসটা ধরতে পারেন? আমার কাছে সবসময় মনে হয় যে সিনিয়রদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। ওনাদের সাথে প্রত্যেকটা মোমেন্ট অনেক বেশি স্পেশাল। যখনই আমি কোনো কাজ করি এবং আমি যখনই কোনো গান প্ল্যান করি, তো তখন আমি সিনিয়র কোনো আর্টিস্টরা যখন ওখানে ভয়েস দেন, তখন দেখা যায় যে কাজটা অনেক বেশি সোজা হয়ে যায় এবং ওনারাও মানে আমার যে কাজটা না যতটুকু ভালো থাকে, ওনাদের ভয়েস বা ওনাদের ওই দীর্ঘদিনের অভিজ্ঞতা সব মিলিয়ে গানটার মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট হয়। তো সবসময় ওনাদের সাথে যেন কাজ করাটা আমার কাছে স্পেশাল, আর ওনাদের কাছ থেকে শেখার অনেক কিছু থাকে। আর সামহাও আমার এটা কীভাবে হয়ে গেছে আমি জানি না, আমার সাথে মানে সিনিয়র জুনিয়র সবার সাথে আমার অনেক বেশি কাজ হয়েছে আর কি, মানে বিভিন্ন ধরনের শিল্পীর সাথে। আপনি রিসেন্ট লুৎফর হাসানের সাথেও কয়েকটি কাজ করেছেন এবং সামনেও করবেন। তো যদি একটু বলি যে একেবারে আমরা যেহেতু সমসাময়িক সময়কার, আমাদের তরুণ সময় বা কিশোর সময় আমরা তার গান শুনেছি, ঘুরি তুমি কার আকাশে ওড়ো, এবং এখন অনেকটা সময় পেরিয়ে তার সাথে আপনি কাজ করছেন। এইখানে আসলে মানে নস্টালজিক বিষয়টা যদি বলি, স্মৃতিকাতরতা, সেটা আসলে কিভাবে কাজ করে? লুৎফর ভাইয়ের সাথে আমার জার্নিটা অনেক লম্বা। আমার মিউজিক ক্যারিয়ারের শুরু থেকেই লোকটা আমার কাছে মানে নানান সময়ে, মানে খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে এসে ওনার সাথে আমার বারবার দেখা হয়েছে এবং উনি আমার জীবনের মিউজিক্যাল জার্নির বাঁকবদল করেছেন বেশ কয়েকবার। তো এই জন্য আমি ওনাকে মানে সম্মান করে ওস্তাদ বলে ডাকি মাঝে মধ্যে। আমরা মানে কথা যখনই বলি তখন আমি ওনাকে ওস্তাদ বলে সম্বোধন করি। আর আমি ওনার লেখার খুব ভক্ত। লুৎফর হাসান ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, এই গান তো আমরা সবাই শুনেছি, কিন্তু যখন ওনার সাথে আমি মিশেছি, ওই লুৎফর হাসানের মানে ব্যাপকতা অনেক বেশি। ওনার লেখার যেই ধরন বা লেখার যেই মানে ওনার যে থিম বা ওনার যে মানে চিন্তা, এইটা আমাকে খুব মুগ্ধ করে। এবং ওনার এবার যেটা হয়েছে যে আমি মানে দীর্ঘদিন পরে গত ঈদ মানে নর্মালি লুৎফর ভাই আমাকে একটা কাজ দেন কাজ করার জন্য। তো ওনাদের দোয়া এখন মানে এরকম হয়েছে যে আমার কাজে আমি লুৎফর ভাইকে ডাকতে পারছি এবং লুৎফর ভাই সুন্দরভাবে আমাকে কোঅপারেট করছেন এবং অনেক ভালো ভালো গান আমরা সামনে উপহার দিব। ইতিমধ্যে এই ঈদে আমাদের একসাথে আরও 5টি নতুন গান আসছে। এগুলো বিভিন্ন নাটক, ওয়েব সিরিজ, এগুলোর জন্য লেখা। তো আমাদের টিমের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। লুৎফর ভাইকে আমি বললে লুৎফর ভাই যেরকম আমি ওনার মানে পালসটা বুঝতে পারি, উনি আমার কথাগুলো একদম খুব সুন্দর বুঝতে পারে আর কি। আমাদের কেমিস্ট্রিটা খুব দারুণ। আপনি যখন কাজ করেন সঙ্গীত পরিচালক হিসেবে, বিভিন্ন গীতিকারদের সাথে কাজ করেন, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি ভাই বা আরও অনেকের সাথে, প্রমিনেন্ট যারা আছেন, আবার অনেকে নতুন, খুব বেশি পরিচিত না, তাদের লেখায়ও কাজ করেন। তো আসলে একটা গান যখন আমরা দেখি যে খুব জনপ্রিয় হচ্ছে, মানুষের কাছাকাছি যাচ্ছে, আপনার জায়গা থেকে আসলে কি মনে হয় একজন পরিচালক হিসেবে, কথা, সুর, নাকি পুরোটা মিলে যে একটা পরিচালনা, কোন জায়গাটাতে আসলে বেশি মানুষকে টানে, মানুষ হুক করে কিসের জন্য আসলে? আমার কাছে যেটা মনে হয় যে একটা সৃষ্টির পেছনে, আমি কাউকে ছোট করে বলা মানে বলছি না, 3টা জিনিস কাজ করে সাধারণত। একটা গান যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, আর যিনি এটার সঙ্গীত আয়োজন করেছেন, আবার যিনি গেয়েছেন। লিখেন যিনি, উনি পুরো মেসেজটাকে অল্প কিছু কথার মধ্যে একটা মানুষের এত জমে থাকা কষ্ট বা এত আনন্দ বা বিভিন্ন মোমেন্ট, ইমোশনগুলোকে ব্যাখ্যা করা, এটা অনেক কঠিন কাজ। এবং এইটা যারা করে আমার এটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়। তারপর হচ্ছে সুরের বিষয়টা, হচ্ছে সুরটা অনেক স্পেশাল একটা মিউজিকের, অনেক স্পেশাল একটা এলিমেন্টস হচ্ছে সুর। কারণ এইটা আপনি চাইলেই একটা ভালো সুর আনতে পারবেন, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। আপনি যতদিন থেকেই সুরকার হয়ে থাকেন বা সুর করেন না কেন, এইটা উপর থেকে আসার একটা বিষয় আছে, সেই সাথে আপনার এটা সাধনা সব কিছুর যোগসাজশ হয়ে একটা ব্যাপার তৈরি হয়, ওইটা সুর। তো ওইটা আরও বেশি স্পেশাল। তো লিরিক অ্যান্ড টিউন এটা আমার কাছে মোস্ট স্পেশাল জিনিস। আবার মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা, এটাকে হচ্ছে সময়ের সাথে এবং গানটা কি ডিমান্ড করে, ওই গল্পটা কি ডিমান্ড করে, ওই অনুযায়ী একটা সঙ্গীত আয়োজন করা, ওইটাও অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বাট
ওইটা ওই কাজটাকে আরেকটু সুন্দর করে তোলে, কিন্তু সৃষ্টির কোর জায়গাটা আমার কাছে মনে হয় যে সুর আর লেখার যে বিষয়টা এটা এখানে। যে সঙ্গীত আয়োজনের কথা বলছিলেন, একটা গানকে একটা ভিন্ন মাত্রা যোগ করতে পারে। তো আমরা এখন রিসেন্ট যদি দেখি যে বেশ কয়েক বছর ধরে বেশ কিছু সিনেমা যেমন হাওয়া, আবার রিসেন্ট আমরা বরবাদ দেখলাম, এগুলোতে একটু বড় পরিসরে সঙ্গীতায়োজনটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, বেশ কিছু গানগুলোও অনেক মানুষের মুখে মুখে ফিরছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে সিনেমার থেকেও যখন গানগুলোকে আরও বেশি একটু আকর্ষণের জায়গাতে থাকে, এটা আসলে আপনার কেমন লাগছে এবং সামনে কি আপনারও কি এ ধরনের ইচ্ছে আছে কিনা এরকম বড় বাজেটের সিনেমায় বড় আয়োজন করে কাজ করবার? অবশ্যই আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা আমরা যারা গান করি আমাদের কাছে মনে হয় যে আমাদের আলটিমেট প্ল্যাটফর্মটা হচ্ছে সিনেমা। সিনেমাতে গান করা বা সিনেমার জন্য একটা ফিল্মের জন্য আমরা এখনও যেটা করি, যেমন আমি প্রচুর নাটকে, ওয়েব সিরিজ, তারপর ওটিটি বিভিন্ন ওয়েব ফিল্মের জন্য আমি কাজ করেছি। তো সেখানে যেটা হয় যে মিউজিকটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন রিসেন্ট একটা কাজ করছি আমি, তো ওই কাজটা যখন ওইটার জন্য যখন আমি একটা গান বানাবো, আমি ওইটার ভিজুয়াল ফুটেজটা দেখছিলাম যে ওখানে একই একটা মিউজিক দিলাম, এই মিউজিকটাও খুব সুন্দর একটা জনরা বা খুব সুন্দর একটা প্যাটার্ন, ও যেই লুকটা দিচ্ছে বা ও যে ভাইবটা দিচ্ছে, আরেকটা মিউজিক দেওয়ার পরে ওইটা আবার টোটালি অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো মিউজিক পুরো জিনিসটাকে নিয়ে একদম নাড়াচাড়া করার একটা হিউজ স্কোপ থাকে আর কি সেখানে। তো আমার কাছে মনে হয় যে আলটিমেট গোলটা আমাদের হচ্ছে সবারই ফিল্মের জন্য গান করা, বাট বাংলাদেশের সিনেমার অবস্থা, সিনেমা এখন যেরকম আছে, আমরা যখন গান শুরু করেছি ওই সময়টাতে এত সুন্দর ছিল না। শাকিব ভাই এখন যেভাবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যতদূর টেনে নিয়ে গিয়েছেন উনি, তো এখন আমার কাছে মনে হয় যে যেটা আমরা কি দেখি যে বলিউডে নর্মালি একটা সিনেমার থেকে গানগুলো বেশি হিট হয়, সিঙ্গেল গানও হিট হচ্ছে, বাট সিনেমার গানগুলো মানুষ বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো আমাদের সিনেমাগুলো ওই মানের হতো না, যার কারণে আমাদের সিঙ্গেল গানগুলোই বেশি জনপ্রিয় হতো। ফিল্মের গানগুলো হয়েছে, তার হয়নি যে তা না, বাট এখন যেরকম শাকিব ভাইয়ের একটা ছবি আসবে বা অন্য আরও যে কটা ছবি আসছে, সবগুলো ছবির গানগুলো আগেই এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে, যেটা সিনেমার প্রমোশনকেও অনেক বেশি প্রভাবিত করে। আবার একটা আর্টিস্টের ক্যারিয়ারে ওইটা বিশাল একটা মাইল ফলক বা একটা ইম্প্যাক্ট প্লে করে আর কি। তো ডেফিনেটলি সিনেমার কাজের জন্যই আমাদের এত প্র্যাকটিস বা এত সাধনা করছি যে আমরা প্রপার কোনো কাজ পেলে বা প্রপার কাজ যখন করব তখন যেন ওই ব্যাপারটা ক্রিয়েট করতে পারি। একবারে এই সময়ের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে রিসেন্ট কি কাজ করা হলো এবং সামনে ঈদকে ঘিরে কি কি প্ল্যান আছে? এইবারের ঈদ আমার কাছে অনেক স্পেশাল। আমি যদিও প্রত্যেকবার ঈদের আগে কথাটা বলি যে এবার ঈদ অনেক বেশি স্পেশাল, তো প্রত্যেকবার আল্লাহর রহমতে আমার প্রতিটা ঈদই আগেরটা থেকে স্পেশাল হয়েছে। তো এবার যেটা হয়েছে, আমি প্রত্যেক ঈদে দেখা যাচ্ছে যে আমার 10 থেকে 15টা নাটকের গান বা সব কিছু মিলে এরকম আমার গান করা লাগতো বা মানে বের হয়েছে। তো এবার প্রথম থেকে আমি খুব স্ট্রিক্ট ছিলাম একটা বিষয়ে যে আমি এবার কাজ অনেক অল্প করব। কারণ হচ্ছে আমার জার্নিটা একদম, আমি প্রত্যেকটা গানের স্তর পার করে এসেছি। মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি তো থাকে, আমাদের অনেক অডিয়েন্স থাকে। আমি বিভিন্ন অডিয়েন্সের জন্য কাজ করে করে আমার নিজের যে পছন্দের জায়গাটা, এবার আমার কাছে মনে হয়েছে যে আমি ওই মানুষগুলোকে পেয়েছি যাদের সাথে কাজ করে আসলে আমি মার্সেল যেই মিউজিক সত্তাটাকে বিলং করি ওইটা আমি মানুষকে কিছুটা হলে শোনাতে পারবো। তো মার্কেটে যেটা হতো যে আমাদের তো একজন ডিরেক্টর বা ক্যাপ্টেন বলি আমি, ওনাদেরকে ফলো করে বা ওনাদের কন্টেন্টটাকে ওনাদের মনোপুত করার জন্য যতটুকু করা লাগে আমরা ওইভাবে কাজগুলো করেছি। বাট এবার আমি চেষ্টা করেছি যে ওই কাজগুলো আমি করব যেগুলো আসলে আমি কমফোর্ট ফিল করি বা আমার কাছে ভালো লাগে। আর আমি যে কোনো জনরাতেই কাজ করতে কমফোর্ট ফিল করি। তো ফাইনালি এবার আমার খুব কাজের সংখ্যা খুবই কম, আমি 5টার মতো কাজ আমার এবার বের হবে। তো সবগুলো কাজ অনেক বেশি স্পেশাল। আমি 5টা কাজের মধ্যে অনেক বেশি দরদ, যত্ন, ভালোবাসা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে গানগুলো তৈরি করেছি। যেমন আমি ভিকি জাহেদের সাথে একটি কাজ করছি, আমাদের একটি ওয়েব সিরিজ, এটা ঈদের জাস্ট আগেই তখনই বলবো এই ব্যাপারে, আর কিছু বলবো না। সেটার জন্য আমি লুৎফর ভাই আমরা কাজ করেছি একসাথে। তারপরে হচ্ছে আমি মাহবুবুর রশিদ বান্না ভাইয়ের জন্য ওনার 3টা নাটকের মিউজিক করেছি। 3টা নাটকের জন্য মোট 4টি গান আমরা রেডি করেছি। কাজগুলি ইতিমধ্যে সব মানে শেষের পথে আর কি, একদম ফাইন টিউনিং চলছে আর কি। তো এবার যেটা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি ঈদের কাজগুলো শেষ হবে এবং এরপরে ঈদের সবার গানগুলো শুনবো এবং নিজে ফ্যামিলিকে একটু টাইম দিব, ওইভাবেই প্ল্যান করে খুব গুছিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ডের অন্যান্য মিউজিক ইন্ডাস্ট্রির থেকে টোটালি আলাদা। কারণ এখানে বাংলাদেশ যেরকম ষড় ঋতুর দেশ, আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখানে মিউজিক ইন্ডাস্ট্রিটাও এরকম। এখানকার আমাদেরকে প্রচুর
কী বলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাওয়া লাগছে প্রত্যেকটা আর্টিস্টের আর কি, বা মিউজিক যারা মানে রেগুলার করছে তারা এটা বুঝতে পারবে। যেমন বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ক্যাসেটের যুগ ছিল। একটা ক্যাসেট যখন বের হয় বা কোনো আর্টিস্টের যখন গান বের হচ্ছে, আমরা সবাই ওইটা নিয়ে অনেক এক্সাইটেড থাকি এবং পোস্টারগুলোও কালেক্ট করে একটা ফেস্টিভ্যালের মতো ব্যাপার ছিল। তো তখন যেটা হতো যে মানুষ ওই জিনিসটার জন্য অপেক্ষা করতো। এটা একটা মানে মোস্ট অ্যাওয়েটেড একটা জিনিস ছিল, একটা গান কোনো পছন্দের শিল্পীর আসতো। তো তারপরে যেটা হলো যে আস্তে আস্তে যে সিডি আসলো, এরপরে সিডিটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর অনলাইনে যেটা হচ্ছে যে ইউটিউবে সবাই গান শোনা শুরু করলো, এখন স্পটিফাইতে সবাই শুনছে। তো এই যে র্যাপিড চেঞ্জগুলো, এটার জন্য যেটা হয়েছে যে এখন গানগুলো অনেক সহজলভ্য। মানে আমার গান শোনার জন্য আমার দূরে কোথাও যাওয়া লাগবে না, যে আমি একটা জায়গায় গিয়ে একটা জিনিস কালেক্ট করবো তারপর শুনবো, ওইটার প্রতি যে একটা এখন এক ক্লিকে আমি গান শুনতে পারতেছি। ইনফ্যাক্ট আমাকে জোর করেও গান শোনানোর মতো অনেক ওয়ে এখন আছে, যে আমার সামনে বারবার গানটা আসবে বা গানটা শোনার জন্য। তো যেটা হয়েছে যে গানটা আমার মনে হয় যে অনেক বেশি ইজি হয়ে গিয়েছে, সহজলভ্য হয়ে গিয়েছে, যার কারণে হয়তো ওই আগের গানগুলো যেটা হয়তো যে দীর্ঘদিন টিকে থাকতো বা ওই যে বিষয়গুলো, ওইটা আমার কাছে মনে হয় যে এখন একটু মিসিং, এই কারণে যে এত বেশি সহজলভ্যতা বা আমাদের পছন্দের শিল্পীর গানের জন্য যাকে আমাদের একটা কষ্ট করে জিনিসটা অর্জন করা লাগতো, ওই জিনিসটা এখন নাই। আবার দেখা যাচ্ছে যে আরও কিছু সুবিধা হয়েছে। আগে একটা আর্টিস্টের একটা রেকর্ড লেভেলের কাছে দায়বদ্ধ থাকার ব্যাপার ছিল, রেকর্ড লেভেলের মাধ্যমে গান বের করা বা তার গানকে প্রপারলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন যেটা হয়েছে যে কারো যদি মেধা থাকে, তার কাছে রিলিজ করার অনেকগুলো ওয়ে আছে, এবং যে কোনোভাবেই সে যদি তার মেধা থাকে সে মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা পেতে পারে। আবার এখানে আবার সুবিধা অসুবিধা দুটাই আছে, যে ভাইরাল অনেক কিছু দেখি যেটাতে শিল্পের মান নিয়ে প্রশ্ন ওঠে, তো ওইরকম কিছুও আসতে পারে, আবার অনেক ভালো কিছু আসতে পারে। তো শ্রোতার কাছে অনেক অপশন থাকে যে উনি কি শুনবেন বা কি ইয়ে করবে। তারপর আরেকটা বিষয় ছিল আগে রয়্যালিটির বিষয়টা, যেটা এখন আমরা স্বচ্ছভাবে দেখতে পারি ইউটিউব থেকে বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে মানুষ আমাদের গান শুনলেও আমরা ওই আর্নিংটা কালেক্ট করতে পারি। তো ওই দিক থেকে চিন্তা করলে যে ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রিও ওইভাবে আগাচ্ছে, কিন্তু আমাদের দেশে চেঞ্জটা অনেক মানে র্যাপিডলি হয়েছে। আমরা যারা মিউজিক শুনে বা করতে আসছি, করতে ক্যাসেটের যুগটা দেখে দেখে হঠাৎ করে গান করার সময় সিডির যুগে গিয়ে গান প্রথম অ্যালবাম রিলিজ করলাম, ওইটাই সিডির যুগের লাস্ট অ্যালবামের সময়কার। এরপরে আবার ইউটিউব, এই যে এখন একটা আর্টিস্টকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও তার টুকটাক ধারণা থাকা লাগছে, তারপর তার গানটাকে বানানো থেকে শুরু করে রিলিজ করা পর্যন্ত, এই মানে অনেকগুলো বিষয়ে আর্টিস্টকে মন দেওয়া লাগছে। আবার এতে করে আমার কাছে মনে হয় যেটা আগে একটা অ্যালবামে 10টা-12টা গান থাকতো, ওটা একটা স্টোরি বা একটা গল্প বলতো। 12টা গান একটানাও, এরকম অনেক অ্যালবাম আছে আমরা শুনে গিয়েছি লুপের মতো করে। তো ওখানে যেটা ছিল যে একটা স্টোরি বা মানুষের কোনো একটা জীবনের কোনো একটা মুহূর্ত বা মোমেন্টগুলো নিয়ে একটা গল্পের মতো পুরো অ্যালবামটা সাজানো থাকে। তো এখন হচ্ছে ইপি 3 গানের একটা অ্যালবাম হচ্ছে, অথবা সিঙ্গেল গানই তো সব থেকে বেশি হচ্ছে। তো 3.5 মিনিটে একটা ইমোশন মানুষের কাছে বা একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর একটা হচ্ছে যে 12টা গান দিয়ে আমি একটা লম্বা একটা জার্নির মধ্যে দিয়ে মানুষের কাছে গল্প বলা, ওইটা ডিফারেন্ট। তারপর টিকটক বা আরও যে শর্টস সোশ্যাল মিডিয়ার রিলসগুলো আছে, এগুলোর জন্য মাথায় রেখে গান বানানো লাগছে আমাদেরকে, যেন হুক লাইনটা অনেক বেশি ক্যাচি হয়। তো এতে করে যেটা হয়, গান আর গানকে একটা ছক বাঁধা ফরম্যাটের মধ্যে আমরা নিয়ে আসছি, যেটা আগে হয়তো ছিল না। আগে আমরা অনেক বড় বড় গানও শুনেছি, যেমন আর্টসেলের অনেক গান আছে, বা তারও আগে অনেক গান আছে এরকম, যেগুলো অনেক বেশি বড় গান ছিল, আমরা শুনেছি। তো এখন হচ্ছে মানুষের মধ্যে আমার মনে হয় যে অস্থিরতাও বেশি, আমরা অনেক আমাদের ব্যস্ততা বেশি কর্মজীবনে, সব কিছু মিলিয়ে এগুলো গানের এখানেও প্রভাব ফেলছে। আর মানুষের চাহিদা তো র্যাপিড চেঞ্জ হচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রি এইভাবে চেঞ্জ হচ্ছে। ইনকাম, আমার কাছে তো মনে হয় যে ইনকাম আগের থেকে আরও মানে নিট অ্যান্ড ক্লিন বা ক্লিয়ার ব্যাপারটা, স্বচ্ছতার জায়গাটা তৈরি হয়েছে। এখন আমাদের কোন প্ল্যাটফর্মে আমরা একটা গান কতবার স্ট্রিম হয়েছে বা এটা কত টাকা আর্ন করেছি, সব কিছু দেখার সুযোগ আছে। এবং ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমার গান বাজলে সেই গানের রয়্যালিটি আমার কাছে পৌঁছে যাবে, এই ব্যবস্থা আছে। তো ডেফিনেটলি এগুলো অনেক বেশি উন্নতি হয়েছে। এবং আর্টিস্টদের আগে যেটা ছিল, হয়তো আমরা অনেকে এত কিছু জানতামই না। তো আগে হয়তো সিডি ক্যাসেট এগুলো বিক্রির উপরে টাকা হতো, কলার টিউন ছিল। এখন কলার টিউনের বিজনেস অনেক কম, আমি যতটুকু শুনি। আমরা তো আসলে গান বানানোর মানুষ, তো বাট বিজনেসটা এখন যতটুকু দেখি যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কারণে যে রেগুলারলি কাজ করছে বা ধারাবাহিকতা মেনটেন করছে, মানুষ যার গান পছন্দ করছে, তার নিজ চ্যানেল থেকে আর্নিং করা, এটা খুবই ইজিয়েস্ট ওয়ে হয়ে গিয়েছে এখন আর কি, আগের তুলনায়। কোয়ালিটি জায়গাতে ঘাটতি পড়ছে, আবার এটা ওভারকাম করাও সম্ভব। কারণ হচ্ছে এখন ওই যে বললাম যে দিন যত উন্নত হচ্ছে, আমাদের সবগুলো সিস্টেমও অনেক বেশি আপগ্রেড হচ্ছে। আগে আমরা যেভাবে কাজ করতাম, এখন ধরেন আগে যেই ভিএসটি ইনস্ট্রুমেন্ট বা আমরা যখন কিবোর্ড দিয়ে কোনো কিছু বাজাইতে চাইতাম,
দিতাম ওইটা রিয়েল ফিল দিত না। তো ওই জন্য মিউজিশিয়ান তো আসতো, মিউজিশিয়ানরা বাজায় সবসময়, বাট এখন সামটাইম দেখা যাচ্ছে যে কিছু মেলোডি যেটা আমার মাথায় কাজ করছে কিন্তু আমি একটা রিয়েল ইনস্ট্রুমেন্টের ফিল দিতে চাই, সে যদি এক্সপার্ট হয় ওইটা সেখানে প্রপারলি ওই সাউন্ডটা বের করা সম্ভব আর কি। এখানে হচ্ছে নট মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন একটা বিষয় আছে, ওই লোকটা কতটুকু স্কিল্ড এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং অনেক বাজে যন্ত্র থেকেও অনেক সুন্দর সাউন্ডও তারা মানে বের করে নিয়ে আসতে পারে আর কি।